জামায়াত ইসলামের নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে 2013 সালে আওয়ামী লীগ সরকারের দেওয়া যুদ্ধ অপরাধের মিথ্যা মামলায় তার আইনজীবী হিসেবে কাজ করছিল তারই ছেলে মীর আহমেদ বিন কাশেম। আমি আমার পিতার মামলায় নিয়োজিত আইনজীবী ছিলাম। আমার পিতার বিরুদ্ধে তৎকালীন রাষ্ট্রপক্ষ 22 জন মুক্তিযোদ্ধাকে নিয়ে আসে সাক্ষী দেওয়ার জন্য। আমরা এটাকে কাউন্টার করার জন্য 44 জন মুক্তিযোদ্ধার নাম দেই, যে 44 জন মুক্তিযোদ্ধা আমাদের পক্ষে সাক্ষী দিবে। তখন আদালত থেকে আদেশ দেওয়া হয় যে 3 জনের বেশি আনা যাবে না। মামলাটা এরকম ছিল যে একজনকে হাত পা বেঁধে সাঁতার করতে দেওয়া হতো। যখনই আসামি পক্ষ এমন কোনো যুক্তি তুলে ধরতো যেটা উত্তর রাষ্ট্রপক্ষে ছিল না, তারা এমনভাবে আইনটা পরিবর্তন করতো যাতে আমাদের এই আর্গুমেন্টটা নিষ্ফল হয়ে যায়। এই জিনিসগুলো গণমাধ্যমে উঠে আসছিল না। সরকার যেভাবে কথা বলতে তার চাইতো সেভাবে তার কথা বলতে পারতো। প্রতিদিন মামলার শুনানির পর এই বিষয়গুলো আমি আমার পোস্টে তুলে ধরতাম। তো আমার এই পোস্টগুলো খুব অল্প সময়ের ভিতরেই আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আসে। তাদের কথা হচ্ছে যে একজন আইনজীবী এই অভিযোগগুলো তুলেছে, সরকারের বক্তব্য কি? সরকার তো জেনে বুঝেই কাজগুলো করছে, তারা তো ন্যায় বিচার করার ইচ্ছা তাদের ছিল না, তাদের কাছে এগুলো উত্তর ছিল না। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের এই ভাবমূর্তিটা নষ্ট হতে থাকে। তো অনেকেই বলেছে যে ওকে একটু সরে যেতে, কিন্তু ও বলেছে যে আমি আমার বাবার লয়ার হিসাবে আমাকে এই লড়াইটা লড়তে হবে, আইনি এই লড়াই আমাকে লড়তে হবে, কাজে আমি কোথাও যাব না। আমি যদি চলে যাই তাহলে ওরা খুব সহজেই আব্বুকে ফাঁসি দিয়ে দিবে। আমি কিন্তু বাংলাদেশি, আমি ব্রিটিশ বাংলাদেশি। একসাথে যদি আমরা কাজ করি অনেক অ্যাচিভ করা যাবে আমাদের কমিউনিটির জন্য। মারামারি কাটাকাটি আর নেগেটিভ ক্যাম্পেইন করে কোনো লাভ হবে না। আমরাও প্রোগ্রেস করতে পারবো না, আর আমাদের কমিউনিটিও প্রোগ্রেস করতে পারবে না। আচ্ছা, আজকের এই বিজয়ে আপনার সবথেকে বেশি মনে পড়ছে কাকে, নানাকে না মাকে? আজকে সবচেয়ে মনে পড়ছে আমার খালাকে, কারণ উনি আমাকে অনেক শিখিয়েছেন। তো একদিক দিয়ে আমার খালা আমার রোল মডেল ছিলেন। Ahmed bin Qasim, Bangladeshi man who's been disappeared by the regime, which obviously you're close with your family connections. People are saying with one phone call, just like this campaign, you could pick up the phone. This man, Ahmed bin Qasim, his family's his family's written to you many times. We've told you about him. He's not your constituent, but with one phone call, you could make a huge difference. No, sorry. You could make a huge difference. I just want to ask. No. I just want to know. Is he Hampstead? He's not a Hampstead. No, he's not a Hampstead resident. Is he a British citizen? He's a British citizen. He's Bangladeshi, but it's being said by many people that you could that sign I'm up. a British MP? I am. You're also very well connected to the regime. Born in London. Are you implying I'm a Bangladeshi politician? You have you have said many times. You said on a blog post. You said on a blog post. For Hampstead and Kilburn. You described yourself as a spokesperson for the Awami regime. I am a Labour You have Party described member. yourself as a spokesman for the regime. Your aunt is the prime minister. With one phone call, you could. No, I'm saying with one phone call, you can make a Very careful difference. what you're saying. I'm saying with one phone call, you can make a difference. 24 ঘন্টার মধ্যে কোর্টে তোলা, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু 24 ঘন্টা চলে গেল, আমরা কোনো হদিশ পেলাম না তার, সে কোথায় আছে, কিভাবে আছে, কোথায় তাকে নিয়ে যাওয়া হলো, এ কোনো কিছুই আমরা জানতাম না। কিন্তু টানা 7 বছর আমরা জানতে পারলাম না আমার ছেলে আরমান কোথায় আছে। এরকম অভিযোগ অনেকে অনেক কিছু দেয়, কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি, কোনো নাম দিতে পারে না, কোনো কিছুই দিতে পারে না। এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে অমুক লোক নাই, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, সে ঠিকই জীবিত আছে। আবার কেউ অনেক সময় নিজেরাই পালায়, অনেক সময় ধার কর্য করে নিজেরা লুকিয়ে ফেলে, সে ধরনের ঘটনাও আছে। (2008 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে এক নির্মম ফ্যাসিস্ট শাসন চালায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার শাসনামলে এক অন্যতম হাতিয়ার হয়ে ওঠে গুম। যে কেউ তার সমালোচনা করলে বা তার রাজনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালে তাকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম করে ফেলা হতো। এই গুম হওয়া মানুষদের বেশিরভাগই আর কোনোদিন ফিরে আসেনি। তাদের পরিবার জানে না তারা কোথায় আছে। ধারণা করা হয় বেশিরভাগকে হত্যা করা হয়েছে। তবে তাদের মধ্যে কেউ কেউ আছে সৌভাগ্যবান,
যারা 7-8 বছর পরে হলেও মুক্তি পেয়েছেন। এরকমই একজন ব্যারিস্টার আরমান 7 বছর পর মুক্তি পেয়ে আমাদের সামনে তুলে ধরেন তার বন্দি জীবনের আদ্যপান্ত। আমাকে যখন জোর করে চোখ বাঁধা অবস্থায় বাসা থেকে নিয়ে আসা হয়, আমি ঠিক বুঝতে পারছিলাম না আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। অনেকক্ষণ গাড়ি চলার পর গাড়িটি একটি নিস্তব্ধ জায়গায় এসে থামলো। চোখ বাঁধা অবস্থায় আমাকে যখন ভেতরে ঢোকানো হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম যে খুব স্যাঁতস্যাঁতে এবং খুব বদ্ধ জায়গায় আমাকে ঢোকানো হচ্ছে। প্রচন্ড গরম এবং স্যাঁতস্যাঁতে, এবং আমি বিভিন্ন মানুষের কান্নার আওয়াজ শুনছিলাম। আমাকে চোখ বেঁধে এই সেলের ভিতরে নিয়ে আসে। শুরু হয় আমার 8 বছর অন্ধকার জীবন। পুলিশ যখন আমাদের মামলাটা নিয়ে এত গড়িমসি করলো, আমাদের সঙ্গে দেখা করতে চাইলো না কোনো মতেই, তখন আমরা আসলে সত্যিকার অর্থেই মানে অসহায় হয়ে খুবই নিরাপত্তাহীনতা ভুগতে শুরু করলাম। আমি র্যাবের কাছে গিয়েছি, লিখিত অভিযোগ করেছি। তারা অভিযোগপত্র গ্রহণ করেছে, কিন্তু তারা স্বীকার করেনি যে আরমানকে তারা তুলে নিয়েছে। একটা সময় আমরা বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি, রাষ্ট্রপতির কাছে গিয়েছি। তারা আমাদের সঙ্গে দেখাও করে নাই বা এ ব্যাপারে কোনো রেসপন্সও করে নাই। আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনো প্রয়োজন হলে হাতকড়া দিয়ে লোহার দরজা এভাবে 3 বার আওয়াজ করতে হবে। 3 বার আওয়াজ করে মিনিমাম 10 মিনিট ওয়েট করতে হবে কেউ আসার জন্য। যদি 10 মিনিটের মধ্যে কেউ না আসতে 10 মিনিট পর আবার 3 বার আওয়াজ দেওয়া যাবে এভাবে লোহার দরজায়। কিন্তু যতই ইমার্জেন্সি হোক, একবার আওয়াজ দেওয়ার পর 10 মিনিটের আগে আবার আওয়াজ দেওয়া যাবে না। যদি আমি কখনো আবার আওয়াজ দিতাম, আমার সাথে দুর্ব্যবহার করা হতো। তো অনেকবার এরকম হয়েছে যে খুব জরুরি ভিত্তিতে টয়লেটে যাওয়া দরকার, আমি আওয়াজ দিচ্ছি, ওয়েট করে আছি, আবার আওয়াজ দিচ্ছি, ওয়েট করে আছি, কিন্তু আসতেছে না। এক সময় ওয়েট করতে করতে আমার কাপড় নষ্ট হয়ে গেছে। একাধিকবার এরকম হয়েছে। আমি যখন টয়লেটে যেতে যেতাম, তখন তোরা আমার বাম হাতের হাত কড়াটা খুলে দিত এবং ডান হাত থেকে আমার হাত কড়াটা ঝুলতো। টয়লেটে এসে আমি চোখটা একটু বড় করে খুলতাম, খুলে ওই ডান হাত কড়ার যে অংশটুকু ঝুলছে সেটা দিয়ে দিন সকালে টয়লেটে আসে একটা দাগ দিতাম। এভাবে করে প্রত্যেক দিনের জন্য 1 দাগ, এভাবে করে আমি দিনের হিসেব রাখছিলাম। আনুমানিক 6 মাস পর্যন্ত আমি এভাবে হিসেব রাখতে পারি। এরপর 6 মাসের মাথায় একবারে গার্ড বুঝে ফেলে যে আমি এভাবে এখানে দাগ দিয়ে হিসেব রাখছি। পরে অনেকজন রুমে আসে এবং আমাকে খুব বকাঝকা করে, খুব দুর্ব্যবহার করে এবং স্কেপার দিয়ে ঘষে সেই দাগগুলো সব উঠে দেয়। এই সেলে যখন আমি ছিলাম তখন বুঝতে পারতাম না যে বাইরে কি দিন না রাত। একবারের জন্য বলেনি আমি কোথায় আছি। আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে। এই অন্ধকার ঘরে বন্দি অবস্থায় তারা হাত করা পরে রাখতো, চোখ বেঁধে রাখতো 24 ঘন্টা। তখন আমি এটা কোনোদিন মানতে পারছিল না। আমি বারবার বলতাম যে আমি তো বন্দি অবস্থায় আছি, দেয়ালের ভিতরে আছি, দরজা বন্ধ, এখানে কেন আমাকে চোখ বেঁধে রাখতে হবে, হাত করা পরে রাখতে হবে 24 ঘন্টা। তারা বলতো এটাই নির্দেশ, এখানে সব বন্দীদের সাথে এটাই করা হয়। আমার কাছে মনে হচ্ছে মেরে ফেললে অন্তত আমার এই যে কষ্ট হচ্ছে প্রচন্ড, সেটা থেকে আমার মুক্তি হবে। Bangladesh remains an important human rights priority area for the Foreign Office, and that we continue to raise allegations of enforced disappearance is at all levels of the government of Bangladesh. Prime Minister, what do you say to international NGOs who accuse your regime of suppressing human rights? That's a grave concern. What do you say to them? I would really ask you to respect. You're not taking questions from the British press. I've taken one question so far. I Not only the have British time press. that the Prime Minister has to go. You're refusing to let us ask the question. যখন সকালে প্রহরীরা নাস্তা নিয়ে আসলো, তো অনেক ভয়ে, অনেক কষ্ট, মানে মনে মনে আশঙ্কা নিয়ে ভীত সন্তুষ্ট হয়ে আমি বললাম যে আমি রোজা আছি। তো আমি চোখ বাঁধা অবস্থায় কিন্তু ফিল করছি যে প্রহরী এসে অনেকক্ষণ চুপ করে থেকে একটু মুখ খারাপ করে বললো যে সেরি কি দেখেছিস। তাই বললাম যে আমি সেরি পানি খেয়েছি, পানি ছিল, পানি খেয়েছি।
তারপর তারা যেন আমাকে আর কিছু না বলতে পারে, এই জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। 10 মিনিট আমি নামাজ পড়তেছি, দীর্ঘ নামাজ পড়তেছি, লম্বা সময় রুকু, লম্বা সিজদা দিয়ে দীর্ঘ নামাজ পড়তে যাচ্ছি। 10 মিনিট পর আবার 10-12 জন আসলো, এসে খুব খারাপ যে একজন বলতেছে ভং ধরছে, নামাজের ভং ধরছে, এটা দে একটা বাড়ি বলে ওয়ালে বাড়ি দিচ্ছে, আমার যে জায়গায় সিজদা দিই ওই জায়গাটা বাড়ি দিচ্ছে। কিন্তু আমি চমকে যাচ্ছি প্রতি আওয়াজে, কিন্তু আমি নামাজ শেষ করছি না, আমি নামাজ পড়ে যাচ্ছি। তারা চলে গেল, যাওয়ার সময় খাবারটা নিয়ে গেল। আমার মনে আছে আমি নামাজ শেষ করে একটু 4 হাত পা ছড়ে পড়ে গেলাম একদম সাথে। আমরা সবাই আসলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বেশ সোচ্চার ছিলাম, এবং এই লেখাগুলোকে কেন্দ্র করেও তারা আমাদের উপরে অত্যাচার করার চেষ্টা করত বিভিন্নভাবে। তো এটার জন্য জবাবদিহি করা, এটার জন্য বাসায় পুলিশ চলে আসা, ঘরের সমস্ত মালপত্র ক্রোক করে নিয়ে যাওয়া হচ্ছে, 3-4টা ভ্যান ভর্তি করে তারা আমাদের জিনিসপত্র নিয়ে গেছে। পাড়ার লোকজন তাকিয়ে থেকে দেখেছেন। আমাদের কথাগুলো আমরা কোথাও বলতে পারি নাই, আমরা কোনো সাংবাদিক সম্মেলন করতে পারি নাই, আমরা কাউকে জানাতে পারি নাই, কারণ আমাদেরকে বলা হয়েছে যে যত বেশি আমরা প্রচার করব, যত মানুষকে বলবো, তত বেশি ওকে জীবিত পাওয়া আমাদের জন্য অনিশ্চিত হবে ব্যাপারটা। 3 মাস পর্যন্ত আমি আশায় ছিলাম যে হয়তো 3 মাস পর একটা কিছু হবে, কিন্তু যখন 3 মাস পারিয়ে গেল, 6 মাস পারিয়ে গেল, তখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আর সম্ভব মনে হয় না এখানে স্বাভাবিকভাবে কিছু এখানে হবে, হয় আমাকে এখানে মৃত্যু হবে, আমি এই নির্যাতনে কষ্টে আমার এখানে মারা যাবো, অথবা আমাকে কোনো সময় মেরে ফেলবে। কখনো এখানকার পুলিশ, পল্লবী থানা পুলিশ এবং আশেপাশে আরো থানাগুলো, কতগুলো থানা একসঙ্গে আসতো, যে আমাদের বাসায় তাদের আসতেই হবে, প্রতি মাসেই তাদের আসতে হবে। এবং আসলে তারা যে কাজগুলো করতো, আমাদের কাছে আমার ছেলেকে খুঁজতো। এটা ছিল আরেকটা রহস্যজনক ব্যাপার। আমার কাছে আমার ছেলে খুঁজতো, কেন খুঁজে? নিশ্চয়ই আপনি কোথায় গোপনে রেখেছেন, আপনি কোথায় লুকিয়ে রেখেছেন। তখন আমি বললাম যে কি ধরনের তামাশা, একটা অসহায় মায়ের সাথে, যে যার ছেলেকে গুম করা হয়েছে, তাদের কাছে এসে আপনারা তার ছেলেকে খুঁজছেন। আমি আপনাদের কাছে বারবার আবেদন জানাচ্ছি, আমার ছেলেকে খুঁজে দেন, দায়িত্ব আপনাদের খুঁজে দেওয়ার। যখনই কোনো অসময়ে দরজা খুলতো, বিভিন্নতার সময় তার পরিদর্শনে আসতো, তখন আমার কথা মনে হতো যখনই মনে আমাকে নিয়ে মেরে ফেলবে আর কি। তো এরকম একটা হত্যা করে ফেলবে, এই আশঙ্কা প্রতি মুহূর্ত, প্রতিদিন এই আশঙ্কা নিয়ে থাকতে হতো। ভিতরে থেকে আমাকে খেয়ে ফেলছিল যে কিভাবে চলছে আমার ফ্যামিলি, কিভাবে চলছে আমার মা, কিভাবে আছেন, কেমন আছেন আমার মা। জানতে পারছিলাম না যে যেই পিতার জন্য আমি সবকিছু উৎসর্গ করে দিয়ে তার মামলা পরিচালনার জন্য নিজেকে নিয়োজিত করেছিলাম, তার মামলার কি হলো শেষ পর্যন্ত। তাকে কি খালাস দেওয়া হলো, যাবজ্জীবন দেওয়া হলো, না ফাঁসি দেওয়া হলো, এটাও আমাকে জানতে দেয়নি তারা। এইসব চিন্তা আমাকে একেবারে, আমার মনে হচ্ছে আমার মাথা ফেটে 2 ভাগ হয়ে যাবে দুশ্চিন্তায়। আমি প্রায় অস্থির পড়তাম, ব্লাড প্রেশার হাই হয়ে যেত, খিচুড়ির মতো অবস্থা হতো, চোখ উঠে যেত, ব্লাড সুগার মাপতে হতো, ডায়াবেটিস মাপার মেশিন আছে, অক্সিমিটার আছে, এমনকি ইসিজি মেশিনও আছে। আমাকে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম উপায় উপকরণ দরকার ছিল সেটাও তারা দিত না, আবার কেউ মরে যাবে সেটাও তারা হতে দিত না। শেষ রাতের সময় এখানে প্রহরীরা ঘুমাতো আর কি। সে সময় মাঝে মাঝে আমি একটু হালকা করে চোখটা লুজ করে এই আশেপাশে দেখার চেষ্টা করতাম, কোনো রকম বাইরের সাউন্ড, বাইরের আওয়াজ যাতে আমরা বুঝতে না পারি। এই জন্য এই জায়গায় একটা খুব হাই পাওয়ারের এক্সস্ট ফ্যান চলতো, যেটার মাধ্যমে বাইরের সকল আওয়াজ ঢেকে যেত, আমি বুঝতে পারতাম না বাইরের দুনিয়া কি কোথায় আছে, কি আছে। এই ফ্লোরেই আমি ঘুমাতাম, এবং আমার মনে আছে যে ঘামে ফ্লোর এমনভাবে ভিজে যেত, মনে হয়তো কেউ পেশাব করে দিচ্ছে আর কি, পানি ফেলে দিচ্ছে, এরকম নিজের ঘামে এই পুরোটা ভিজে থাকতো আর কি। আর গামছাটা থাকতো, আমি প্রথমে বুঝতে পারিনি, পরে একবার হিট স্ট্রোক হলো, তখন তারা বললো যে এই গরমের মধ্যে বেঁচে থাকার উপায় হচ্ছে গামছাটা পানিতে ভেজে গা মোছা। তো এটা খুব চেষ্টা করতাম আর কি। যখনই বাইরে বৃষ্টি হতো তখন একটা জিনিস হতো, সেটা হচ্ছে গিয়ে টয়লেট যেখানে পানি যায় সে জায়গাতে কেঁচো ঢুকে যেত এখানে আর কি, বড় বড় কেঁচো, তেলাপোকা, আরশোলা, ছ্যাঙ্গা, এগুলো নড়াচড়া করতো আর কি। আমি তো ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না,
মনে হতো যে একটু কথা বলতে পারলে কত না ভালো লাগতো। তখন আমি ওই কীট পতঙ্গের সাথে কথা বলতাম, পিঁপড়ার সাথে কথা বলতাম, টিকটিকির সাথে কথা বলতাম। টিকটিকি নাম দিয়েছিলাম টুকটুকি, তাকে আমি কথা বলতাম, মানুষের সাথে যেভাবে কথা বলি আমি জিজ্ঞেস করতাম, টুকটুকি তোর ছেলে মেয়ে কটা, আমার 2 মেয়ে, তোর ইয়া কটা, আমার মেয়ে খেতে চাই, তোর মেয়ে খায় নাকি ঠিক মতো, বাচ্চারা খায় নাকি ঠিক মতো, আমার বাচ্চাদের জন্য দোয়া করিস, তুই তো চলাফেরা করতে পারিস, আমি তো তাও করতে পারি না। পিঁপড়াকে কথা বলতাম, জিজ্ঞেস করতাম কিরে তোরা কেমন আছিস, তোরা তো বাইরে যেতে পারো, আমি তাও যেতে পারি না, বাইরে কি অবস্থা, রোদ কেমন আজকে, গরম কেমন আজকে, শীতকালে ঠান্ডা কেমন আজকে। টিকটিকি পিঁপড়ার সাথে কথা বলতাম, মনটা একটু হালকা হতো আর কি, কথা বলতে পারতেছে একটা জীবন্ত কিছু একটার সাথে। সবচেয়ে বেশি কষ্ট লাগতো যখন যখন বাচ্চাদের কথা মনে হতো আর কি। যখন আমার ক্ষুধায় কষ্ট হতো তখন মনে হতো বাচ্চাদের কি অবস্থা, ওরা কি খেতে কিভাবে খাচ্ছে, বিশেষ করে বড় মেয়ে আমাকে ছাড়া খেতে যেত না, কেমন আছে, খুব কষ্ট দিত। যখন আমার ঠান্ডায় কষ্ট হতো, আমার 2 মেয়ে আমার মধ্যে অ্যাজমা আছে, তো আমি যে ঠান্ডায় অবস্থা, তাদের কি অবস্থা। আর একই সঙ্গে আমার মনে হতো যে যদি আমার এরকম লাগছে নিশ্চয়ই আমার আম্মার কেমন লাগছে, যদি আমার খেতে কষ্ট লাগে তাহলে আমার আম্মার কেমন লাগতেছে, এরকম মনে হতো। মনে মনে আল্লাহকে দোয়া করতাম চলো আম্মাকে যেন জানিয়ে দেন যে তার সন্তান জীবিত আছে। মেয়েকে আমি এভাবে ফেলে আসলাম অনিশ্চয়তার ভিতরে। সে যদি জানতো যে আমি মারা গেছি তাহলে হয়তো সে অন্য সিদ্ধান্ত নিতে পারতো, কিন্তু সেটা তো সে জানতে পারেনি আর কি। তার জন্য খুবই খারাপ লাগতো যে তার হক আমি তাকে দিতে পারিনি। এই অনুভূতিগুলো খুব পীড়া দিত, খুব অপরাধবোধ কাজ করতো আমার ভিতরে। হাত করার ঘষায় অ্যালার্জির মতো লাল লাল হয়ে গেল আর কি। এরপর সেই লালের মধ্যে বড় বড় ফোড়ার মতো হয়ে গেল। পরে ফোড়া গলে সেখানে ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন হয়ে একদম বড় দগদগে লাল ঘা হয়ে পুরা 2 হাত ভরে যেত আর কি। ঘা এই পরিমাণ বেড়ে গেল যে তখনও মানে রাখতে পারছি না, রক্ত পড়ে যাচ্ছে। তখন হাত করা হাত থেকে খুলে পায়ে পরে দেওয়া হয়েছিল। যতক্ষণ পর্যন্ত হাতের ঘাটা একটু শুকানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই হাত করা পায়ে থাকতো, আমি দাঁড়াতে পারতাম না, বসে থাকতাম। নামাজ ওই হাত করা অবস্থায় হাঁটু গেলে আমি নামাজ পড়তাম। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। মায়ের ডাকের মাধ্যমে যেমন জাতিসংঘ থেকে প্রতিনিধি দল এসেছিল, তার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছি, কিন্তু সেটা আমাদেরকে করতে দেওয়া হয় নাই। আমরা হোটেল শেরাটনে যেখানে তারা অবস্থান করছিলেন সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু বারবার আমাদেরকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে সেখানে ঢুকতেই দেওয়া হয়নি। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে খাবার দেওয়ার সময় একজন আমার হাত ধরে ফেলে এবং বলে যে খুব বেশি দোয়া করেন। আমি মনে করেছি যে এটা আমাকে তারা মেনে ফেলবে সিদ্ধান্ত নিয়েছে, এই অপূর্বাভাস সে আমাকে দিয়েছে। আমি বেশি বেশি করে ইবাদত বাড়িয়ে দিই এবং মনে মানসিকভাবে তৈরি হয়ে হয়তো যেমন সময় মেনে ফেলবে। মনে পড়ছিল আমার মা, আমার পিতা, আমার বাচ্চা, আমার স্ত্রীর কথা, যে তারা কিভাবে জানতে পারবে, হয়তো কোনো নদীতে বা কোনো নর্দমায় আমার লাশ পড়ে থাকবে, তারা জানতে পারবে যে এরকম লাশ পাওয়া গেছে, হয়তো তারা মর্গে যে আমার লাশ শনাক্ত করবে, অথবা হয়তো কোনোদিন আমার লাশ কেউ পাবেও না। এইসব চিন্তা আমার মাথায় কাজ করছিল। আবার মনে মনে এইভাবে শান্তি না দিচ্ছিলাম যে লাশ যাই হোক, রুহ তো আল্লাহর কাছে চলে যাবে। শেষ রাতের দিকে 10-12 জন প্রহরী হঠাৎ করে আমার সেলে ঢুকে পড়ে। আমি ঘাবড়ে যাই। গামছা দিয়ে আমার চোখ বাঁধল, এরপর আমার হাতটা গামছা দিয়ে হাত বেঁধে ফেললো, বের করে আমাকে বের করে নিয়ে আসলাম। আমি মনে করলাম যে আমাকে মেরে ফেলা হবে, তাই মানসিকভাবে এভাবে নিজেকে প্রস্তুত করলাম, সূরা ইয়াসিন পড়তে থাকলাম যাতে মৃত্যু সহজ হয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। গাড়িটা যখন থেমে যায় তখন ওই শোয়ানো অবস্থা থেকে আমাকে বসানো হয়। বসানো অবস্থায় তখন একজন সিনিয়র করে একজন আমাকে জিজ্ঞেস করছে যে আমরা কারা। আমি বললাম যে আমি জানি না, চোখ বাঁধা অবস্থায়। তারপর জিজ্ঞেস করলো যে তুই কোথায় ছিলি। আমি বললাম যে আমি বলতে পারবো না। তখন আমাকে বললেন যে সবাইকে এটাই বলতে হবে। তবে গাড়ি থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়,
আওয়াজ পেলাম যে গাড়িটি ট্রেনে চলে গেল। আমার মনে আশঙ্কা এই কাজ করছিল যে সামনে হয়তো কয়েকজন দাঁড়িয়ে আছে, এখন একটা গুলির আওয়াজ শুনবো, তারপর সব শেষ হয়ে যাবে। 1 ঘন্টার মতো ওখানে স্পটে দাঁড়িয়ে থাকলাম, কোনো পোকামাকড়ের আওয়াজ ছাড়া আমি কিছু শুনতে পেলাম না আর কি। তখন মনে একটু সাহস সঞ্চয় করে আস্তে করে হাতটা আলগা করার চেষ্টা করলাম, দেখলাম হাতটা আলগা হয়ে গেল। তারপর আমি চোখের কাপড়টা একটু লুজ করার চেষ্টা করলাম, চোখটা লুজ হয়ে গেল। আমি চোখের নিচ দিয়ে এদিক ওদিক তাকালাম, তাকে দেখলাম যে পিছনে এরকম ঝোপঝাড় আর দূরে একটা আলো দেখা যাচ্ছে আর কি। আমার 2 চোখে ছানি পড়ে গিয়েছিল, তো আমি সবকিছু ঘোলা দেখছিলাম আর কি। আমি নামাজের পর ইমাম সাহেবের কাছে গেলাম, যে আমি পরিচয় গোপন করে বললাম যে আমার অজ্ঞান পার্টি আমার সব নিয়ে গেছে। তখন উনি ক্লিয়ার কথা বলতে পারতেছে না, কথা কেমন জানি ভাঙা ভাঙা এবং বিটিভিতে অবস্থা, এমনকি মোবাইল নম্বরও বলতে পারতেছে না। তখন আমি আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না। তখন উনি বললো যে আমাকে এখানে একটা হসপিটাল আছে চিনেছি না, ওই হসপিটালের মধ্যে একটু আমাকে পৌঁছে যেতে পারলে ভালো হয়। তখন আমি ওনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিলাম। আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা, বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা, এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম। অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক এক ওখানকার স্টাফরা আসছে, তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম। তখন গার্ডরা আমাকে চিনতে পারে নাই, এই জন্য আমি ঢুকতে পারি নাই। তখন আমি আবার যে বসে থাকলাম মেইন গেট খোলার অপেক্ষায়, অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় 1 ঘন্টা বসে থাকলাম। এক ঘন্টার মতো আমি বসে থাকলাম, কিন্তু পরিচিত কাউকে পেলাম না। এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয়, তখন আমি ভিতরে চলে যাই। মনের ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল, আমার পরিবার কোথায় আছে, কিভাবে আছে, তারা কি জীবিত আছে। মনের ভিতরে ঝড় বয়ে যাচ্ছিল। একটু পর ইবনে সিনার পিআর অফিসার আশরাফ সাহেব সেখানে আসেন। উনি আমাকে আমার রুমে নিয়ে যান, যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই। তো আমি ওনার কাছে স্মার্টফোনটা নিয়েই আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই। সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে। তখন আমি ঠিক আমার চেহারা কাছে ভেবে নেই, আমাকে দেখা যায় ওনাকে চিনেন কিনা। তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং খুব আবেগ আপ্লুত হয়ে পারেন আর কি। কথায় কথায় তার কাছ থেকে আমি প্রথম জানতে পারি যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। ক্ষমতায় থাকলে সাধারণ মানুষকে দাবার গুটির মতো মনে হয়। ক্ষমতায় থাকলে মানুষকে আর মানুষ মনে হয় না। ক্ষমতার চেয়ার তো খুব উপর থেকে সবকিছু যেমন ছোট লাগে, সাধারণ মানুষের ছেড়ে ক্ষুদ্র মনে হয় আর কি। এই সেই বেডরুম যেখানে ফ্যাসিস্ট হাসিনা থাকতো। এভাবে মানুষ মেরে সে কিভাবে ঘুমাতো এখানে?